রেডিও চিলমারি। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। আমরা সবাই মানবসেবী, মানবসেবী ভাই মানবসেবী। আমরা সবাই মানবসেবী, মানবসেবী ভাই মানবসেবী। শুরু হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেডিও চিলমারির পরিবেশনায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। মানবসেবী, মানবসেবী ভাই মানবসেবী। আমরা সবাই মানবসেবী। প্রিয় দর্শক ও শ্রোতা, ঋতু পরিবর্তনের পালায় এখন বর্ষাকাল শেষে শরৎকাল। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের ফলে দেশে এখনো শ্রাবণের অঝোর ধারার মতো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ভাদ্র মাসের শুরুতে তালপাকা গরমের খানিকটা আভাস পাওয়া গেলেও বাজারে পাকা তালের দেখা মিলছে ঠিকই। আকাশে শুভ্র সাদা মেঘের ভেলা না থাকলেও ঘন কালো মেঘের ঘনঘটা আর থেকে বৃষ্টির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও এর ফলে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছু স্থানে বন্যার পানি কমতে শুরু করেছে। বছরের এই সময়টাতে সাধারণত ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যায়। সবকিছুর মাঝে আমাদের সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হয়। এগিয়ে নিতে হবে প্রিয় বাংলাদেশকে। একটি নতুন দিন, একটি নতুন সম্ভাবনা শুরু। আশা রাখি জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে মানুষ আবার ফিরবে মুক্ত ও স্বাভাবিক জীবনে। প্রিয় দর্শক ও শ্রোতা, আসুন আমরা সকলে কোভিড-19 সহ প্রয়োজনীয় সকল টিকা গ্রহণ করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি। নিয়মিত মাস্ক ব্যবহার করি, সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করি এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদেরকে নিরাপদে রাখি। প্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে অনুষ্ঠান শুনছেন ও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। দর্শক ও শ্রোতা, আজ মঙ্গলবার 18 আগস্ট 2026। আমাদের স্টুডিওর ঘড়িতে বিকেল 4:04। দূরের ও কাছের যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন সকলকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন ও শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ICRCর সহযোগিতায় জনপ্রিয় কল ইন লাইভ রেডিও শো হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি 99.2 FM থেকে। আমাদের আজকের বিষয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রস্তুতি এবং মোকাবেলা। এই আলোচনামূলক অনুষ্ঠানে থাকবে ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি ও করণীয়। আজ উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা হেনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আজ শুনছেন অনুষ্ঠানটির চতুর্থ পর্ব হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। অনুষ্ঠানটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি 99.2 FM থেকে আর পুনঃপ্রচারিত হবে আগামীকাল বিকেল 4টায়। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে 0173668767 এই নম্বরে ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রস্তুতি এবং মোকাবেলা বিষয়ে প্রশ্ন করতে পারেন। আর যারা ফেসবুকে যোগ দিতে চান তারা লগ ইন করুন www.facebook.com/radiochilmari। দর্শক ও শ্রোতা মণ্ডলী, মনে রাখবেন আজকের পর্বটি আপনাদের জন্য পুনঃপ্রচারিত হবে আগামীকাল একই সময়ে একই তরঙ্গে। এই আলোচনার পুরো অংশ জুড়েই থাকবেন প্রিয় দর্শক ও শ্রোতা আপনারাই। আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রস্তুতি এবং মোকাবেলা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি আপনাদের করা অসংখ্য প্রশ্নের মধ্য থেকে নির্বাচন করা হবে সেরা প্রশ্নটি। আর হ্যাঁ, একজন সেরা প্রশ্নকর্তা পাবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। আপনার প্রশ্নের উত্তর দিতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ডাক্তার মোহাম্মদ মেহেরুল ইসলাম, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, 250 শয্যা জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম। ধন্যবাদ প্রিয় অতিথি আপনাকে আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাইব
ডেঙ্গুর লক্ষণগুলো কি কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। জি। এই রোগের প্রধান উপসর্গ হচ্ছে জ্বর। জ্বর ১০১ থেকে ১০২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। এছাড়াও এটা একটানা অনেকদিন ধরে থাকতে পারে এবং ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যায়, আবার আসে এবং জ্বর ছেড়ে যাওয়ার পরে ২৪ থেকে ৪৮ ঘন্টা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এটাকে আমরা ক্রিটিক্যাল ইলনেস বলি। এই সময় রোগীর আরো আ মানে বেশি সমস্যাগুলো হতে পারে। যেমন তার শরীরে লাল, লাল র‍্যাশ হতে পারে, জি। জয়েন্টে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, চোখের পিছনে আ চোখ ঘোরালে বা ডিউরিং মুভমেন্টে তার ব্যথা হতে পারে। সেই সাথে আ মারাত্মক লক্ষণগুলোর মধ্যে সবসময়ই বমি করা, কোনো কিছু খেতে না পারা, আ পেটে ব্যথা হওয়া, জি। এরপরে পাতলা পায়খানা হওয়া, এই উপসর্গগুলো আমরা লক্ষ্য করি। জ্বর হলে কি চিন্তিত হবেন যে ডেঙ্গু জ্বর হলে আসলে করণীয়টা কি? জ্বর হলে অবশ্যই আমাদের চিন্তিত হতে হবে। বিশেষ করে যদি সেটা ডেঙ্গু জ্বর হয়। জি। আ কারণ ডেঙ্গু জ্বরে মাইল্ড ডেঙ্গু যেমন আছে ঠিক তেমনি ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম আছে, ডেঙ্গু শক সিনড্রোম। জি। এই সমস্যাগুলো যখন হয় তখন ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। এইজন্য আমাদের যেটা করতে হবে যে ডেঙ্গু জ্বর হওয়ার সাথে, সাথে আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি এখানে। আ আমরা দেখি যে ডেঙ্গু হওয়ার কারণে তার প্লাটিলেটটা কতটুকু কমে গেছে। জি। খুব বেশি মারাত্মক পর্যায়ে কমে গেলে তাকে হসপিটালাইজড করতে হবে। এবং উনি যদি খেতে না পারে ওষুধ আম তাহলে হসপিটালাইজড করে তাকে আমরা ফ্লুইড ম্যানেজমেন্টটা দিব। পর্যাপ্ত পরিমাণ তরল খাবারের ব্যবস্থা, সেই সাথে, সাথে আ নরমাল স্যালাইন দেয়া লাগতে পারে। জি। এই মুহূর্তে একজন শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে জি, বলছেন? আমি কথা বলছিলাম মোহাম্মদ জাকির হাসান শোভন, ৫বি জয়পুরহাট থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। বলছিলাম যে ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের বাড়িতে প্রাথমিক চিকিৎসা কি নেব এবং প্রাথমিক চিকিৎসা না হলে আমরা কোথায় যাব? এবং এবং আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা হলো ডেঙ্গুর সম্পর্কে জানতে আমরা কোন হেল্পলাইনে বা কোন সরকারের কোন হেল্প পাইতে পারি কিনা? সেই হেল্পলাইন কি এবং কোন কোথায় সেবা পাবো আরকি? জি, আপনি শুনতেই সরকারের কাছ থাকুন। থেকে। আমাদের শ্রোতা কয়েকটি প্রশ্ন একবারে রেখেছেন। আ ডেঙ্গুর ডেঙ্গুতে করণীয় সম্পর্কে জানতে সাধারণ মানুষের জন্য কোনো হেল্পলাইন আছে কিনা এবং ডেঙ্গু হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা তারা কিভাবে করবেন? আচ্ছা। জি, আমাদের শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ তার প্রশ্নটি করার জন্য। আ ডেঙ্গু থেকে আমরা যদি বাঁচতে চাই, আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আছে এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থা। উনি সম্ভবত প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলেছেন। জি। হ্যাঁ, যাক আমি উভয়টাই একটু করে বলি। প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আমরা নিতে চাই, ডেঙ্গু থেকে যদি বেঁচে থাকতে চাই, ১ম এ আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমাদের বাড়ির আশেপাশে বিশেষ করে বর্তমানে এই সময়টাতে বৃষ্টি বাদলের দিনে বা বর্ষার দিনে আম পানি জমে থাকে। জি। ফুলের টবে, তারপরে পরিত্যক্ত কন্টেইনার, পানির বোতল, উম বালতিতে যে পানিগুলো জমে থাকে, এই পানিগুলো আমাদের পর্যাপ্ত মানে ইয়া নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং সেগুলোকে ফেলে দিতে হবে। প্রয়োজনে সেগুলো আমরা উল্টে রাখতে পারি এবং আ এই সময়টাতে বিশেষ করে রাতে এবং দিনে উভয় সময়েই এবং বিশ্রামের সময়ে মশারি ব্যবহার করতে হবে আমাদের এবং বাহিরে আমরা যখন বের হব ফুল হাতা জামা পরে বা লম্বা প্যান্ট পরে বের হতে হবে। এবং আমাদের যে অনাবৃত স্থানগুলো, খোলা যে ত্বকের জায়গাগুলো সেগুলোতে আমরা মসকিউটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করে আমরা বের হতে পারি এবং আমাদের যে ঝোপঝাড়গুলো আছে বাড়ির আশেপাশে সেই ঝোপঝাড়গুলো নিয়মিত পরিষ্কার রাখতে পারি। এভাবেই আমরা ডেঙ্গু থেকে বেঁচে থাকতে পারি। আর ডেঙ্গু যখন হয়ে যাবে তখন আমি বলব যে প্রধান যে চিকিৎসাটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে বাড়িতে যদি আমরা থাকতে চাই, বাড়িতে আমরা কিছুটা ম্যানেজ করতে পারি। যেমন পর্যাপ্ত পরিমাণে আমাদের তরল খাবার খেতে হবে। স্যালাইন খেতে পারি, ডাবের পানি, লেবুর শরবত বা বিভিন্ন ফলমূলের শরবত আমরা খেতে পারি। পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া। এই সাথে পর্যাপ্ত পরিমাণে আমাদের বিশ্রাম গ্রহণ করতে হবে এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখলে আমরা আ ডেঙ্গু থেকে বেঁচে থাকতে পারি। জি, এই মুহূর্তে আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি আফরোজা ডমফরমোড় থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন।
আমার প্রশ্ন, ডেঙ্গু থেকে বাঁচতে বাড়িতে কি কি সতর্কতা নেওয়া উচিত? জি, আপনি শুনতেই থাকুন। একটু আগেই যে প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন সেটি আবারও যদি বলতেন। হ্যাঁ, ডেঙ্গু থেকে বাঁচতে যে সতর্কতাগুলো আমি বলবো, বিশেষ করে বর্ষার এই দিনে ডেঙ্গুর মৌসুমটা অনেক বেশি প্রকট আকার ধারণ করে ডেঙ্গু। মানে জুন থেকে সেপ্টেম্বর মাস মোটামুটি। এই সময়টাতে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু বর্ষার মৌসুমে আমাদের বাড়ির আশেপাশে যে জমে থাকা পানির যে সোর্সগুলো, আমাদের উৎসগুলো, সেগুলো রেগুলার পরিষ্কার রাখা এবং পানি ফেলে দেয়া। সেটা যদি সম্ভব না হয় তাহলে আমরা সেই ইয়াগুলো উল্টায় রাখতে পারি। যেমন ফুলের টব, আমরা ছাদে অনেক সময় কৃষি করি, ছাদ কৃষি করি। সেখানেও যাতে পানি জমে না থাকে সেটা খেয়াল রাখা। এরপরে ফ্রিজের পাশে যে কন্টেইনারগুলো থাকে বা পরিত্যক্ত কন্টেইনার, সেগুলোতে যাতে পানি জমে না থাকে। ডাবের খোসা, এই জায়গাগুলোতে যাতে পানি জমে না থাকে সেগুলো আমাদের রেগুলার পরিষ্কার করতে হবে। এবং আমাদের বাড়ির আশেপাশে যে ঝোপঝাড় জঙ্গলগুলো আছে, যেখানে মশার উৎপাদন হয় এবং উপযুক্ত পরিবেশ পায় এডিস মশা, সেগুলো আমাদের রেগুলার পরিষ্কার রাখতে হবে। আমরা এভাবেই মূলত ডেঙ্গু প্রতিরোধ করতে পারি। জি, আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি সাহেবের আলগা থেকে আশরাফুল হাসান। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো স্যার কাছে, বন্যার সময় বৃষ্টি যখন হয় আমাদের অঞ্চল সাহেবালগা তো বৃদ্ধ প্রতিবন্ধী, এরা কিভাবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে পারে বৃষ্টির সময় এবং বন্যার সময়, আমরা জানি প্রতিরোধ জি, করতে পারি? আপনি শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন যে উনার বাড়ি সাহেবের আলগায়। তো ওখানকার যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন তারা বৃষ্টির সময় এবং বন্যার সময় ডেঙ্গু থেকে বাঁচতে কি করবেন? জি, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আসলে প্রতিবন্ধী শিশু, বয়স্ক এই রোগীরা হচ্ছে ভালনারেবল কমিউনিটি। এনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম। যার কারণে আ উম সামান্য একটু ইনফেকশনে তারা অনেক বেশি আক্রান্ত হয়। সেজন্য আসলে প্রতিবন্ধী শিশু, বয়স্ক, মা, গর্ভবতী এবং দুগ্ধদানকারী মা, এদের ব্যাপারে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। ওনারা ডেঙ্গু আক্রান্ত হলে ওই সময়গুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার গ্রহণ করেন। এবং যেহেতু উনি বললেন যে ওনার বাসা সাহেবের আলগায়, জি, গ্রামে নিশ্চয়ই। ওই জায়গাগুলোতে আসলে সবাই শারীরিক পরিশ্রমে ব্যস্ত থাকে। বিশেষ করে প্রতিবন্ধীরা সেম করে তারা। শারীরিক পরিশ্রম কিছুতেই করা যাবে না ডেঙ্গুতে। তাহলে উনি আরো বেশি আক্রান্ত হয়ে যাবে এবং হচ্ছে মারাত্মক আকার সেটা ধারণ করতে পারে। আমরা যেকোনো, শুধু ডেঙ্গু না, যেকোনো ভাইরাস জ্বরেরই প্রধান যেটা আমরা প্রতিকার ব্যবস্থা বলি, যে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেয়া। জি। কোনো কাজ করা যাবে না, কোনো শারীরিক পরিশ্রম করা যাবে না, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে এবং রাতে এবং দিনে এবং বিশ্রামের সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে। জি, আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন এই মুহূর্তে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? রেড কিচেন সুতা ক্লাব থেকে আমি খালেদা বলছি। জি, আপনার বর- প্রশ্নটি করুন। বর্ষাকালে ডেঙ্গু ঝুঁকি কেন বেড়ে যায়? জি, শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন যে বর্ষাকালে ডেঙ্গুর ঝুঁকি কেন বেড়ে যায়? জি, আমাদের শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। বর্ষাকালে ডেঙ্গুর ঝুঁকিটা বেড়ে যাওয়ার মানে প্রধান যে কারণগুলো, সেগুলো হচ্ছে বর্ষাকালে বৃষ্টির পানি আসে, বৃষ্টির পানিটা জমে থাকে এবং সেই জমে থাকা পানি থেকেই মূলত আ ডেঙ্গুর যে জন্ম এবং বংশ বিস্তার, এটা মারাত্মক একটা অনুকূল পরিবেশ পায় ডেঙ্গু। মানে ওই এডিস মশা। যার কারণেই আ মূলত হচ্ছে বর্ষার মৌসুমে ডেঙ্গুর প্রকোপ এত বেশি হয়। এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস, এই ২ টা শ্রেণী থেকেই মূলত আমরা জানি যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হয়। এই বর্ষার জমে থাকা পানি, সেই সাথে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বর্ষার, এগুলো এই ডেঙ্গুর বংশবিস্তারের জন্য মূলত একটা পরিবেশ, অনুকূল পরিবেশ পায়। যার কারণে বর্ষাকালে ডেঙ্গুর প্রভাবটা আমরা দেখি খুব। জি, প্রিয় অতিথি, এবারে আপনার কাছে জানতে চাইবো যে এডিস মশা কখন কামড়ায়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ এডিস মশার কামড়ের বিষয়ে আমাদের প্রচলিত একটা ধারণা ছিল, বা বিজ্ঞান একসময় আমাদের বলেছিল যে সকালবেলা এবং হচ্ছে সন্ধ্যার আগে এডিস জি, মশা কামড়ায়। এটা আমরা আগে জানতাম। কিন্তু এডিস মশা মানে এত পরিমাণ তাদের হয়েছে, ভেরিয়েন্ট হয়েছে। আমরা জানি যে ৪ টা ভেরিয়েন্ট আছে।
ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4 আমরা বারবারই এটাকে আমরা মিউটেশন বলি আমাদের মেডিকেল সায়েন্সে, যে বারবারই তাদের রূপ পরিবর্তন করে করে মানুষের মধ্যে আক্রান্ত করে এবং হচ্ছে অনেকগুলো শ্রেণী তারা মানে নিয়েছে, কনভার্ট হয়েছে। যার কারণে আমরা বর্তমান গবেষণায় যেটা দেখেছি যে শুধু সকাল এবং সন্ধ্যার আগে না, এডিস মশা দিনে এবং রাতের যে কোনো সময়ই কামড়াতে পারে। জি, একজন শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো শ্রোতা, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? রেড কিচেন শ্রোতা ক্লাব থেকে আমি বন্নি বলছি। জীবন নিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, ডেঙ্গুর কোন লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে? জি, শুনতেই থাকুন। জি, আমাদের শ্রোতা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কোন লক্ষণগুলো দেখা গেলে আমরা দ্রুতই তাকে হাসপাতালে নিব। জি, কিছু কিছু ক্ষেত্রে আমরা মাইল্ড ডেঙ্গু যখন হয় আমরা বাড়িতেই চিকিৎসা দিতে পারি, কিন্তু যে লক্ষণগুলো দেখলে আমরা রোগীকে হাসপাতালে অবশ্যই নিতে বলবো বা নেব আমরা, সেটা হচ্ছে রোগী খেতে পাচ্ছে না, খাইলেই বমি হচ্ছে জি, এবং পাতলা পায়খানা হচ্ছে, প্রচুর তার লবণ পানি শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এই সময় রোগীকে অবশ্যই হাসপাতালে নিতে হবে এবং তার শরীরে, হাতে এবং তার যে ইয়াতে বুকের সামনে, পেটে বা পিঠে লাল লাল র্যাশ হওয়া এবং হচ্ছে তার শ্বাসকষ্ট অনুভূত হওয়া, এই লক্ষণগুলো আমরা যদি দেখি এবং হচ্ছে পেটে ব্যথা হওয়া, এই লক্ষণগুলো পেলে আমরা তাকে দ্রুতই হাসপাতালে নেওয়ার জন্য বলবো। জি। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে ডেঙ্গু জ্বর ও করোনার লক্ষণ এক হলেও পার্থক্য বুঝবেন কিভাবে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগেই করোনার মহামারী আমরা সারা বিশ্বেই লক্ষ্য করেছি, বাংলাদেশ সহ। ডেঙ্গু জ্বর এবং করোনা দুইটাই ভাইরাসজনিত রোগ। ডেঙ্গু হচ্ছে এডিস মশা দ্বারা ছড়ায় এবং এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস দিয়ে হয়, আর করোনাটা হচ্ছে আমরা জানি SARS-CoV-2 দিয়ে হয়, এই করোনা ভাইরাস দিয়ে হয়। এই দুটোর মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। ওভারঅল কিছু সিমটমের ক্ষেত্রে পার্থক্য, যেমন হচ্ছে জ্বর বা হওয়া, কাশি হওয়া, তারপরে মাথা ব্যথা হওয়া, শরীরে ব্যথা হওয়া, এই সিমটমগুলো দুইটার ক্ষেত্রেই আছে। কিন্তু করোনার ক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু লক্ষণ আমরা খেয়াল করি, যে করোনাতে কাশি হয়, শ্বাসকষ্ট হয়, সর্দি হয় এবং হচ্ছে করোনায় নাকি ঘ্রাণ পায় না, কিন্তু ডেঙ্গুতে ঘ্রাণ শক্তিটা থাকে, ডেঙ্গুতে ঘ্রাণ শক্তি যায় না। আবার করোনাতে আমরা আরেকটা বিষয় খেয়াল করেছি যে বমি হয় কিন্তু সেখানে পেট ব্যথা হয় না, কিন্তু ডেঙ্গু হলে পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা, এই সব লক্ষণগুলোই আমরা খেয়াল করতে পারি। আর করোনাতে আমরা আরেকটা দেখেছি যে শরীরে কোনো র্যাশ তেমন একটা হয় না, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে শরীরে লাল লাল র্যাশ হয়, আমরা যেটাকে পেটিসি বা হিমোরেজ বলি আমরা। জি। ফেসবুকেও আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুরা যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি দেখছেন। সেখানে কিছু কমেন্টস করা হয়েছে, প্রশ্ন লিখেছেন তারা। এসএম আব্দুস সামাদ লিখেছেন যে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ক্ষেত্রে ভুল চিকিৎসা বা ঘরোয়া চিকিৎসা কোনগুলো, যেগুলো আমরা জানি না বা ভুল নাকি ঠিক? এর কারণে কি ধরনের ক্ষতি হতে পারে বা সাধারণ মানুষ কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে ডেঙ্গুর সময়? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে যে ভুলগুলো সাধারণ মানুষরা করে সেটা হচ্ছে, মানে ডেঙ্গু হয়েছে না চিকুনগুনিয়া হয়েছে, এটা কিন্তু আসলে একজন রেজিস্টার্ড ডক্টর ছাড়া সহজে কেউ এটা ফাইন্ড আউট করতে পারে না বা নির্ণয় করতে পারে না। সাধারণ মানুষরা কি করে, জ্বর হলেই ফার্মেসিতে যাচ্ছে বা পল্লী চিকিৎসকের কাছে যাচ্ছে, ওনারা তাদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, প্যারাসিটামল জাতীয় ওষুধ দিচ্ছে বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিচ্ছে, ব্যথার ওষুধ দিচ্ছে। আমি এরকম বিষয়ে আমি খেয়াল করেছি যে জ্বর হয়েছে, সাথে শরীরে ব্যথা, প্রচন্ড ব্যথা হয়েছে, জয়েন্টে ব্যথা হয়েছে, সেই রোগীকে পল্লী চিকিৎসক ব্যথার ওষুধ দিয়েছে, NSAID, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়েছে, যার কারণে রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। সো আমাদের এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ডেঙ্গু হয়েছে কি হয়েছে না, এটা একজন রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হয়ে মূলত তার চিকিৎসা নেওয়া উচিত। আমরা ফার্মেসিতে এবং পল্লী চিকিৎসকের কাছে গিয়ে এই যে ভুল চিকিৎসা নিয়ে পরবর্তীতে রোগীটা মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে বা খুব মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা রেহাই পেতে পারি। জি, আরো একজন শ্রোতা আমাদেরকে প্রশ্ন রেখেছেন যে ডেঙ্গু এডিস মশা চেনার উপায় কি?
উনি জানতে চেয়েছিলেন যে এডিস মশা চেনার উপায় কি? আচ্ছা, শোনা যাচ্ছে? জি, জি, শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। এডিস মশা তো অন্যান্য মশার চেয়ে আকারে অনেক বড় হয়। জি, আ উম এটাই আরকি একটা ইয়া। আর অন্যান্য এমনিতেই অন্যান্য মশার সাথে এরও যে ইয়া ৮ টি পা অথবা অন্যান্য স্ট্রাকচার গুলো সবগুলোই সেম, কিন্তু এডিস মশাটা আকারে অনেক বেশি বড় হয় এবং তারা যখন আ চলে আরকি, আশেপাশে তারা ছুটে তখন একটা শব্দ হয়। জি। সেখান থেকে আমরা মূলত এডিস মশা চিনতে পারি। জি, এবারে আপনার কাছে জানতে চাইবো ডেঙ্গু প্রতিরোধে করণীয়গুলো কি, কি? ডেঙ্গু প্রতিরোধে করণীয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এর আগেই ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো আমি বলেছি। সেটা হচ্ছে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে বাড়ির আশেপাশে রাখা যে ফুলের টব, পরিত্যক্ত কন্টেইনার, ডাবের খোসা, জি, টায়ার বা ও অন্য কোনো পাত্রে জমে থাকা পানি, সেগুলো আমাদের নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ খুব দ্রুত সময়ের মধ্যেই ৫ থেকে ৭ দিনের মধ্যেই আম এডিস মশার আ সেই একদম লার্ভা থেকে শুরু করে বংশবৃদ্ধি আ পর্যন্ত পরিপক্ক হওয়া পর্যন্ত সময় মাত্র ৫ থেকে ৭ দিন লাগে। এজন্য আমরা যদি ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা রেগুলার এই সোর্স গুলো আমরা নিয়মিত পরিষ্কার করি, তাহলে ডেঙ্গুর বংশবৃদ্ধিটা হবে না। আ আরেকটা হচ্ছে যথাসম্ভব আমরা যখন বাহিরে যাওয়া আসা করব, বাজারে যাব বা আ কোনো কিছু প্রয়োজনে বাহিরে যাব, ফুল হাতা জামা পরে যাওয়া, লম্বা প্যান্ট পরে যাওয়া, আমাদের যে ত্বকের খোলা জায়গাগুলো সেগুলো মসকিউটো রিপেলেন্ট ক্রিম আ বা স্প্রে ব্যবহার করে যাওয়া এবং দিনের যেকোনো সময় অথবা আ মানে ঘরের ভিতরে রেগুলার কয়েল অথবা অ্যারোসল স্প্রে ব্যবহার করলে যে ভিতরে থাকা যে মশাগুলো সেগুলোও মরে যাবে এবং ঝোপঝাড়গুলো রেগুলার পরিষ্কার রাখা। এইভাবে আমরা ডেঙ্গু মশার প্রতিরোধ করতে পারি আরকি। জি, আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রেড আসসালাম। ক্রিসেন্ট কে সুধা ক্লাব বলছেন? কোথা থেকে বলছেন? রেড ক্রিসেন্ট সুধা ক্লাব থেকে আমি মোহাম্মদ সুমন বলছি। জি, আমার প্রশ্ন, আপনার নামটি আবারও যদি বলতেন। মোহাম্মদ সুমন সরকার। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, বাড়ির আশপাশে পানি জমে থাকলে কিভাবে তা পরিষ্কার করব? আরেকবার যদি আপনার প্রশ্নটি করতেন। বাড়ির আশপাশে পানি জমে থাকলে কিভাবে তা পরিষ্কার করব? জি, আপনি শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন বাড়ির আশেপাশে পানি জমে থাকলে কিভাবে পরিষ্কার করবেন? জি, শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। বাড়ির আশেপাশে যে জমে থাকা পানি এটা ডেঙ্গুর বংশবৃদ্ধির জন্য একটা বড় সোর্স। সো এটার নিষ্কাশনের পথ তৈরি করতে হবে। আমরা যাতে সেই পানিটা পথ তৈরি করে খুব সহজভাবে আমরা সেটা বের করে দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। এজন্য আমরা বছর, বছর আমরা ড্রেনগুলো সংস্কার করতে পারি। জি, এটা একটা বিষয় এবং ঝোপঝাড়গুলো ঝাড়ু দিয়ে নিয়মিত পরিষ্কার করা। আ ঘরের ভেতরের ইয়াগুলো কোনা-কান্দিগুলো এগুলো নিয়মিত ঝাড়ু দিয়ে পরিষ্কার করা এবং নিচু জায়গাগুলো জি। সেগুলো মাটি অথবা বালু দিয়ে যদি আমরা ভরাট করি, সেই জায়গাগুলোতে পানি জমতে পাবে না এবং মশার উৎপাদনও আ হবে না। জি, এভাবে শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এই মুহূর্তে আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? সবুজপাড়া থেকে নকশি বলছি। জি, নকশি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, ডেঙ্গু হলে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে কি বাড়তি সতর্কতা প্রয়োজন? জি, শুনতেই থাকুন। উনি প্রশ্ন রেখেছেন যে ডেঙ্গু হলে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে কি বাড়তি সচেতনতা প্রয়োজন? জি, অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ শিশু এবং বয়স্ক আ এই সময়টা খুব ঝুঁকিপূর্ণ একটা সময়। এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। জি, আ আ যে জন্য তারা অল্পতেই অনেক বেশি আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। শিশুদের ক্ষেত্রে আমাদের যেমন খেয়াল রাখতে হবে, শিশুটা ৬ ঘন্টার মধ্যে তার প্রস্রাব হচ্ছে কিনা। যদি ৬ ঘন্টার মধ্যে সে প্রস্রাব না করে, তাহলে আমাদের বুঝতে হবে যে সেই শিশুটা পানি স্বল্পতায় ভুগছে। পাতলা পায়খানা, বমি এসব কারণে বাচ্চাটার পানি স্বল্পতা হতে পারে এবং ডেঙ্গুতে প্রচুর পানি স্বল্পতা হয়। তাকে পর্যাপ্ত তরল খাবার খাওয়ানোর ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। বয়স্কদের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, বয়স্কদের যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, জি, আ তাদের ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের রোগ, কিডনির সমস্যা, অনেক বেশি সমস্যা থাকে এবং বয়স্ক রোগীরা যখন এইসব রোগে ভোগে, অন্য একটা ডিজিজ যখন তারা অন্য একটা রোগে আক্রান্ত হয়, বিশেষ করে ডেঙ্গুতে আক্রান্ত হয়,
তাদের ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি জটিল আকার ধারণ করে। এইজন্য তাদের হার্টের সমস্যা আছে কিনা বা তাদের ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা, তাদের হাইপারটেনশনটা নিয়ন্ত্রণে আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি, এবারে আপনার কাছে জানতে চাইবো যে চিকুনগুনিয়া কি এবং এর লক্ষণগুলো কি কি? চিকুনগুনিয়া একটা ভাইরাসজনিত রোগ। জি, ডেঙ্গুর মতনই। ডেঙ্গু যেমন এডিস মশা দিয়ে ছড়ায়, চিকুনগুনিয়াও ঠিক এডিসের ২ টা প্রকার, এডিস ইজিপ্টি এবং হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এই ২ জি, টা দিয়েই মূলত ছড়ায়। ২ টারই মোটামুটি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ২ টারই উপসর্গ একই। চিকুনগুনিয়াতে আমরা সাধারণত সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হলো রোগীর জ্বর হওয়ার সাথে, সাথে তার জয়েন্টে ব্যথা হয়, প্রচুর ব্যথা হয় এবং তার জ্বর সেরে যাওয়ার পরও এই জয়েন্টের ব্যথাটা দেখা যায় দীর্ঘ সময় ধরে চলতে থাকে। জি, মাসের বেশি সময় ধরে হয়তো তার ১ মাসেরও বেশি সময় ধরে চলতে থাকতে পারে। তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রেও আমরা ইয়া করতে দেই, কমপ্লিট ব্লাড কাউন্ট বা রক্ত পরীক্ষা করতে দেই। ডেঙ্গুতে সাধারণত প্লাটিলেট কাউন্টটা অনেক বেশি কমে যায়। আর চিকুনগুনিয়াতে প্লাটিলেট কাউন্ট নরমাল থাকে। জি। অনুচক্রিকার পরিমাণটা এখানে নরমাল থাকে। এইভাবেই আমরা চিকুনগুনিয়া বুঝতে পারি। চিকুনগুনিয়া চিকিৎসা কি? চিকুনগুনিয়ার ক্ষেত্রেও যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, জি, প্রধান চিকিৎসা আমরা যেটা বলব যে ফ্লুইড ম্যানেজমেন্ট। জি, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে। সাধারণত পূর্ণবয়স্কদের ক্ষেত্রে আমরা বলি যে ৩ লিটার পরিমাণ খাবার। এটা যদি উনি ওরসেলাইন খায়, ডাবের পানি, তারপরে হচ্ছে লেবুর শরবত, অন্যান্য আ তরল জাতীয় খাবার জি, ৩ লিটার হলেই হবে। যিনি খেতে পারবে না তার ক্ষেত্রে তো হসপিটালাইজড করে স্যালাইনের ব্যবস্থা করতে হবে এবং হচ্ছে উম সম্পূর্ণ বিশ্রামে তাকে থাকতে হবে। এর সাথে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া। অ্যাসপিরিন, ব্যথার ওষুধ এগুলো একদমই চিকুনগুনিয়াতে নিষেধ। জি, দেয়া যাবে না। দিলে রোগী বেশি আ মারাত্মক আকার ধারণ করতে পারে। জি, আপনার কাছে এবারে জানতে চাইবো চিকুনগুনিয়া কিভাবে ছড়ায় এবং কিভাবে চিকুনগুনিয়া এড়ানো যায়? আ ডেঙ্গু যেমন স্বচ্ছ পরিষ্কার মানে ডেঙ্গুর যে বাহক এডিস মশা, এটা স্বচ্ছ পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। কিন্তু জি, চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করেছি যে চিকুনগুনিয়ার যে জীবাণু এডিস মশা, এটা আ ময়লা এবং হচ্ছে নর্দমার পানিতেও উম বংশবৃদ্ধি করতে পারে এবং সেখান থেকেই মূলত চিকুনগুনিয়া রোগটা ছড়ায়। আ এডিস মশা যখন একটা মানে আক্রান্ত রোগীকে কামড় দেয়, সেখান থেকে একটা প্রসেস চলতে থাকে। ৫ থেকে ৬ দিনের মধ্যে তার শরীরে ভাইরাস ঢুকে সে ভাইরাসবাহী হয়ে যায়। জি, তারপরে ওই ভাইরাসবাহী মশাটা যখন অন্য কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখনই তার শরীরে মূলত চিকুনগুনিয়া রোগটা ছড়ায় পড়ে এবং তার সুপ্তাবস্থাকাল ২ থেকে ১২ দিন। সাধারণত ৫ থেকে ৭ দিনের মধ্যে আমরা আ তার শরীরে চিকুনগুনিয়ার লক্ষণগুলো প্রকাশ পায় আরকি। সরাসরি অনুষ্ঠানটি শুনতে ও দেখতে পাচ্ছেন রেডিও চিলমারি ৯৯.২ FM এ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস আইসিআরসির সহযোগিতায়। প্রিয় দর্শক ও শ্রোতা, মনে রাখবেন অনুষ্ঠানের শেষে আমরা জানিয়ে দেব সেরা প্রশ্নকর্তার নাম। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রিয় অতিথি, এবারে আপনার কাছে জানতে চাইবো ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মধ্যে পার্থক্য কোথায়? ডেঙ্গু চিকুনগুনিয়ার পার্থক্যটা ইতিমধ্যেই আমি বলেছি অনেকটাই। জি, এ ডেঙ্গু জ্বরে উচ্চ মাত্রার জ্বর থাকে ১০১ থেকে ১০২ ডিগ্রি জ্বর। এর সাথে তীব্র মাথা ব্যথা, আ চোখের পিছনে ব্যথা এবং কিছু, কিছু ক্ষেত্রে আমরা রক্তপাত লক্ষ্য করি। যেমন তার শরীরে লাল, লাল র‍্যাশ হয়। সেই সাথে নাক দিয়ে রক্ত আসতে পারে। কালো রঙের পায়খানা হতে পারে। আ এরপরে আরো কিছু সিম্পটম আমরা দেখতে পাই। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে অ্যা আমরা যেটা দেখতে পাই যে জ্বর এর সাথে, সাথে আ তার জয়েন্টে প্রচুর ব্যথা হয়। জি, যেটা ডেঙ্গুতে থাকে না তেমন। ডেঙ্গুতে মাথা ব্যথা, শরীরে ব্যথা থাকে। কিন্তু জয়েন্টের ব্যথাটা মূলত চিকুনগুনিয়াতে আমরা খেয়াল করি। আর ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে আমরা যদি রক্ত পরীক্ষা করি, তাহলে প্লাটিলেট কাউন্টটা কমে যায় ডেঙ্গুতে, কিন্তু চিকুনগুনিয়াতে প্লাটিলেট কাউন্টটা নরমাল থাকে। যে এইভাবেই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়াকে পার্থক্য করতে পারি। যে এই মুহূর্তে একজন শ্রোতা যুক্ত রয়েছেন। কে আছেন আমাদের সাথে? আমি ইশরাফুল ইসলাম আব্দুল্লাহ তাবকুর উলিপুর কুড়িগ্রাম থেকে বলছিলাম। যে আপনি আরেকবার যদি আপনার পরিচয়টা দিতেন। আমি ইশরাফুল ইসলাম উলিপুর জি, কুড়িগ্রাম থেকে সিরাজুল ইসলাম। বলছিলাম। আপনার ইশরাফুল প্রশ্নটি ইসলাম, করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় প্রস্তুতি ও মোকাবেলায় আমাদের করণীয় কি? জি, এবং শুনতেই থাকুন। আমাদের শ্রোতা এবং প্রশ্ন রেখেছেন হলো ডেঙ্গু এবং আরেকটি হলো চিকুনগুনিয়া প্রস্তুতি এবং মোকাবিলা কি?
প্রস্তুতি এবং মোকাবেলা, জি আমাদের শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়গুলো চলে আসছে অনেকটাই, জি, যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা কি কি প্রস্তুতি নেব। আহ, যেমন আমরা বাইরে যখন যাব তখন আমরা পুরো শরীর ঢেকে আমরা চলাফেরা করতে পারি। তারপরে হালকা কাপড় পরিধান করতে পারি। সেই সাথে আমরা জুতা মোজা ব্যবহার করতে পারি, যাতে আমাদের খোলা ত্বকে মশার কামড় দিতে না পারে। এইভাবেই মূলত আমরা করতে পারি। আরেকটা আমরা ব্যবস্থা নিতে পারি, সেটা হচ্ছে আমরা যখন ঘরে থাকবো কয়েল বা স্প্রে ব্যবহার করা, অ্যারোসল স্প্রে ব্যবহার করে মশাগুলোকে ধ্বংস করে দেয়া। আরেকটা পদ্ধতি অবলম্বন করে আমরা ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে বাঁচতে পারি, সেটা হচ্ছে আমাদের যে নর্দমা অথবা আমাদের যে জলাশয় ইয়াগুলো আছে যেগুলোতে পানি জমে থাকে, বর্ষার পানি, সেই জায়গাগুলোতে মশা নিরোধী যে ইয়াগুলো আছে ওষুধগুলো, সেগুলো প্রয়োগ করা অথবা কেরোসিন তেল প্রয়োগ করে আমরা মশার লার্ভাগুলো আমরা ধ্বংস করে দিতে পারি। জি, আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন। কে আছেন আমাদের সাথে? রেড ক্রিসেন্ট শ্রোতা ক্লাব থেকে জাহাঙ্গীর বলছি। জি, আপনার আমার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, মশার কামড় এড়াতে ঘরের বাইরে গেলে কি ধরনের সতর্কতা নেওয়া ভালো? জি, আপনি শুনতেই থাকুন। উনি প্রশ্ন রেখেছেন যে মশার কামড় থেকে বাঁচতে হলে ঘরের বাইরে গেলে কি ধরনের সতর্কতা নেওয়া দরকার? ঘরের বাইরে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। কারণ মশা শুধু ঘরের ভেতরে কামড়ায় না, বাহিরেও কামড়ায়। জি, সেক্ষেত্রে আমরা পুরো শরীর ঢেকে বের হব, হালকা কাপড় পরবো এবং ফুল হাতা শার্ট, ফুল প্যান্ট এগুলো পরে আমরা বের হব, জুতা মোজা পরে বের হব। আমাদের পুরো শরীর যদি আবৃত থাকে তাহলে মশা করতে পারবে না। এবং সামান্য যে অংশটুকু আমাদের খোলা থাকে মসকিটো রিপেলেন্ট ক্রিম আমরা ব্যবহার করতে পারি, বা স্প্রে পাওয়া যায়, স্প্রে ব্যবহার করে আমরা এভাবেই মশা এডিস থেকে বাঁচতে পারি। প্রিয় শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। প্রিয় অতিথি, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে ডেঙ্গু চিকুনগুনিয়া জ্বরের জন্য শেষ কথা কি আপনার? জি, ধন্যবাদ আপনাকে। কার্যকর ব্যবস্থাপনা প্রতিরোধের জন্য ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আ উপসর্গগুলোর পাশাপাশি ডেঙ্গু চিকুনগুনিয়ার পার্থক্য বোঝা এবং সেই জন্য আ আলাদাভাবে রোগ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসার জন্য অবশ্যই আমাদের একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং আমাদের এখানে আজকে যে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রতিরোধমূলক এবং প্রতিকারমূলক ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা শুনলাম বা জানলাম, এগুলো যাতে আমরা খেয়াল করে সেই অনুযায়ী আমরা ডেঙ্গু চিকুনগুনিয়ার ঝুঁকি থেকে নিজেদেরকে আমরা বাঁচাতে পারি বা রক্ষা করতে পারি। এবং ডেঙ্গু আক্রান্ত হলে সাথে সাথে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে প্রয়োজনে যদি মারাত্মক আকার ধারণ করে, সেই সিমটমগুলো আমি বলেছি সেই অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করা, এই বিষয়গুলো খেয়াল রাখলেই আমরা সুস্থ থাকতে পারি। জি, এই মুহূর্তে আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন আমাদের সাথে। কে আছেন? হ্যালো শ্রোতা, কে আছেন? হ্যালো, জি, কে বলছেন? আদরি বলছি, আদরি, জি, আদুরি, কোথা থেকে বলছেন? দক্ষিণ সাদুল্লা থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। একজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হলে পরিবারের অন্যদের কি কি সতর্কতা নিতে হবে? জি, শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন যে একজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যরা কি করবেন? যে আমাদের শ্রোতা খুব মানে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যে একজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হলে পরিবারের অন্যান্যদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পরিবারের অন্যান্যরাও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। জি, এই জন্য আমাদের যেটা করতে হবে যে যিনি ডেঙ্গুতে আক্রান্ত হলেন উনি যাতে সবসময় দিনে এবং রাতে সবসময় মশারি ব্যবহার করেন এবং অন্যান্য সদস্যরাও দিনে রাতে যখনই বা বিশ্রাম নেওয়ার সময় যখনই শুয়ে থাকবেন তখনই যাতে মশারি ব্যবহার করেন এবং শরীরের খোলা জায়গায় ওনারা যাতে মসকিটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করেন অন্যান্য সদস্যরা। কারণ একটা সুস্থ মশা যদি ওই ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড় দেওয়ার কয়েকদিনের মধ্যে কিন্তু সে ভাইরাসবাহী হয়ে যায়। জি, ভাইরাসবাহী হওয়ার পরে যদি পরিবারের অন্য সদস্যদেরকে কামড়ায় তাহলে কিন্তু তারাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাবে।
সো এই বিষয়ে আমাদের পরিবার অন্যান্য সদস্যদের খুবই সতর্ক থাকতে হবে যে ডেঙ্গু আক্রান্ত রোগীটা যাতে কখনোই মশারি ছাড়া না থাকে, এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। এবং ঘরের যে কোণাগুলো আছে যেগুলোতে মশা থাকে বা বাস করে, সেই জায়গাগুলোতে রেগুলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, স্প্রে করে দেয়া, এইভাবে আমরা মূলত ডেঙ্গু থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। দর্শক ও শ্রোতা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। এবার জানিয়ে দেব আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম। তার আগে যারা অনুষ্ঠানটি দেখেছেন, শুনেছেন, প্রশ্ন করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হলেন আশরাফুল হাসান সাহেবের আলগা। অভিনন্দন আশরাফুল হাসান, আপনি পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। প্রিয় দর্শক ও শ্রোতা, রেডিও চিলমারির ফেসবুক পেজ হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারবেন। অনুষ্ঠান সম্পর্কে মতামত পাঠাতে পারেন রেডিও চিলমারি 99.2 FM এই ঠিকানায়। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে, রেডিও চিলমারি 99.2 FM। প্রিয় দর্শক ও শ্রোতা, ঘড়ির কাঁটা বলছে উঠতে হবে, তবে বিদায় নেবার আগে প্রিয় অতিথি আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক ও শ্রোতা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেডিও চিলমারি 99.2 এর পরিবেশনায় হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি দেখলেন ও শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি হুমায়রা হেনা, অনুষ্ঠান সহযোগিতায় লুৎফুন্নাহার হ্যাপি, অনলাইন সম্পাদনায় এসআই হাসুমিয়া, শ্রোতা ক্লাব সমন্বয় জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিল মোহাম্মদ খালেদ বাস্তামান, কমিউনিকেশন অফিসার, কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন বশির আহমেদ। অনুষ্ঠানটির পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামী 19 আগস্ট 2024 মঙ্গলবার বিকেল 4টায় একই রেডিও একই তরঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে, আর পুনঃপ্রচারিত হবে পরের দিন বিকেল 4টায়। শুনবেন আশা করি। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে এখানেই শেষ হলো। হ্যালো রেড ক্রিসেন্ট।